নরমাল ভাবে মানে ফোন স্বাভাবিক যে প্রতিদিন যেভাবে ব্যবহার করি সেভাবেই করছি। আচ্ছা। আচ্ছা ভাইয়া, ভাইয়া আমি আপনার কাছ থেকে ছোট একটা বিষয় জানতে আমি কি এখন এই যে কেসটা যে এখন যেটা আ মানে আ এই করতে পারবো সেটা থেকে এখন কি মূল্য এগ্রোই এইটাই এভারেজ করার চেষ্টা করব? মন্নু অ্যাগ্রো দেখি কি অবস্থা। মন্নু অ্যাগ্রো শেয়ারটা মেলাখানি পড়ে গিয়েছে, রেকর্ডেড হয়ে গিয়েছে এই শেয়ারটা। এখন মনে করেন 70 টাকার নিচে আশা করি নামবে না এই শেয়ারটা, বুঝছেন? আল্লাহ ভরসা। মন্নু অ্যাগ্রো 70 টাকার নিচে নামবে না। 70 টাকার কত কাছাকাছি কিনতে পারেন সেটা চেষ্টা করবেন। এখন কত চলে? এখন 85 চলে। আজকে তো ৳৮ নাইমা গেছে। ও, আজকে নামছে 8 টাকা। ঠিক আছে, নামুক, নামে কত দূর যায় সেটাই দেখছি। আস্তে 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 কিনতে হবে, বুঝছেন? তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে কিনতে হবে। না এমনি এখন ওই লট অফ মানিও নাই। আছে ওই যে মাসে যা আসবে ভাই ওইটা দিয়ে হয়তো টুকান টুকান টুকান, হুম, আস্তে আস্তে টুকান। এই শেয়ারটা সুন্দর আপনাকে 10% 15% গেম দিবে। আপনি টুকাবেন, যেগুলো টুকাবেন দাম 10 টাকা 20 টাকা বাড়লে পরে ছেড়বেন। এভাবে কিনবেন আর বেচবেন, কিনবেন আর বেচবেন, বুঝতে পারছেন? জি ভাইজান। আচ্ছা হুম। আর এই ভাইয়া সোনালী পেপারের এটা কি যদি এটা ডিক্লার হয় তো এটা কি ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা? যদি সোনালী পেপারের ডিক্লারেশনের ডেট দিয়েছে, জানেন কি এটা? 27 তারিখে। আগামী 27 তারিখে সোনালী পেপারে ডিভিডেন্ড সংক্রান্ত ডিক্লারেশন আছে, জানা এই আছে। নভেম্বরের 27 তারিখে। এই যে এই মাসে 27 তারিখে। হুম, আজকে কয় তারিখ? তাহলে 22 তারিখ। এইটা তাহলে কি আজকে ভাইয়া এটা কি দেখেন, যদি ঘোষণার ডেট না থাকতো, যদি এরকম হতো যে হুম, সোনালী পেপারের ঘোষণার ডেট দেয়নি, বা এটা অন্য কোনো সিজনের সিজন, যেখানে ডিভিডেন্ড সিজন না, তাহলে পরে আমি আপনাকে বলতাম যে ভাই এই শেয়ারটা ছেড়ে দেন। তো যেহেতু ডিভিডেন্ড সিজন, তাই আমি আপনাকে বলতে পারছি না। ধরেন সোনালী পেপার 20% ক্যাশ দিয়ে দিল, তাহলে বা 30% ক্যাশ দিল, তাহলে পরে তো এই শেয়ারটা তখন একটা ভালো একটা মুভমেন্ট হবে। এ কি ডিভিডেন্ড দেয় তাও জানি না আমি। দেখেন, যেমন দেখি এ কি ডিভিডেন্ড দেয়, অতীতে ডিভিডেন্ড দেওয়ার এই রেকর্ড কি। সোনালী গত বছর তো এবছর গত ইয়ার এসে এবছর তার ইপিএস ভালো দেখাইতেছে। এর ইনস্টিটিউশন হোল্ডার খুবই লো পেড আপ শেয়ার, মাত্র 83 লাখ শেয়ার আছে পাবলিকের কাছে। কেমন? মালিক পক্ষের কাছে আছে 2,20,00,000 শেয়ার। ঠিক আছে। তারপরে 40% ক্যাশ দিয়েছে গত বছর। ও বাবা, ভালোই তো। কেমন? 40% ক্যাশ দিয়েছে। 2016 সাল থেকে সে নিয়মিত ডিভিডেন্ড দেয়। 16 সালে দিয়েছে 10%, 19 সালে 10%, 20 সালে 10%, 21 সালে দিয়েছিল 20% ক্যাশ, 20% স্টক, 22 সালে 40%। ও 40% করে দেয় প্রতি বছর, মানে 4 টাকা করে পাবেন। কম বেশি একটা শেয়ার যদি ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখে। কেমন? ভালো, ডিভিডেন্ড তো খারাপ দেয় না, 40% ডিভিডেন্ড দেয়। ইপিএসটা কেমন আসছে এর? ইপিএস ইপিএস গত বছর তো ইপিএস ভালোই দিয়েছে, গ্রোথ তো ভালো ইপিএস এর। আর্নিং এর শেয়ার ভালো। 24 সালে ছিল নেগেটিভ, 25 সালে আছে পজিটিভ 1 টাকা 5 পয়সা। কেমন? তো ইপিএসও খারাপ না, আশা করি যে এবছরও 40%-এর উপরেই দিবে। তো ডিভিডেন্ড ডিক্লারেশন না থাকলে পরে আমি আপনাকে বলতাম যে ভাই কিছু শেয়ার সেল করে দেন, কিন্তু যেহেতু ডিভিডেন্ড ডিক্লারেশন আছে, যদি দেখা গেল যে ও 40%-এর উপরে ডিভিডেন্ড দিল, তাহলে পরে তো একটা অন্যরকম সিনারিও তৈরি করতে পারে। দেখেন, এই শেয়ারটা ডেফিনেটলি 228 টাকা ভাঙলে পরেই খারাপ হয়ে যাবে। কেমন? 228 টাকা হচ্ছে এর একেবারে শেষ সাপোর্ট। 228 টাকায় গ্যাপ, এখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা হচ্ছে এর শেষ সাপোর্ট। এই গ্যাপটা যদি সে কোনো কারণে ভাঙে 227 টাকা 28 টাকা, তাহলে আবার ধাপ করে নিচে পড়ে যাবে, ধাপ করে পড়বে। কেমন? ভাইয়া ভাইয়া গতকালকে দিছে ওর ডিক্লেয়ার তাই না? ডেট গতকালকে ডিক্লেয়ার করছে। আচ্ছা
তাহলে এইটা যদি ডিক্লারে যদি এটা ভালো একটা এফেক্ট হওয়ার যদি থাকতো, তাহলে আজকে হলে ওর বাড়ার কথা ছিল না ভাই? ভাই রে, এত যদি জানতে পারতাম তাহলে তো ভালোই হতো। শেয়ারটা ডবল টপের নেক লাইনের নিচে আছে, এটাই হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে শেয়ারটা ডবল টপের নেক লাইনের নিচে বর্তমানে অবস্থান করছে। এটা আমার কাছে ভালো লাগছে না। তারপরেও আপনাকে আমি এই শেয়ারটা সেল করতে বলতে পারছি না। কেন বলতে পারছি না সেল করতে? যে শেয়ারটা 28 টাকার উপরে আছে, 228 টাকার উপরে আছে। তো এখন চলে 45 টাকা। আপনি কিছু শেয়ার সেল করে দিয়ে কিছু টাকা হালকা হতে পারেন। হাজার দশেক শেয়ার বা হাজার পাঁচেক শেয়ার দেখেন সেল করতে পারেন কিনা। কিছু টাকা আপনার হাতে ক্যাশ থাকবে। আপনার কাছে তো আছে প্রায় 26,000 শেয়ার, তো 6,000 শেয়ার ছেড়ে দেন। আর মনে করেন ডিভিডেন্ড ঘোষণার পরে ঝাড়ে ঝুড়ে দৌড় দিল, একেবারে 500 টাকা হয়ে গেল, তাও তো আপনার কাছে 20,000 শেয়ার থাকবে, তাই না? দৌড় 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 দেওয়ার সিজনও নাই, আর মানে দৌড় দেওয়া ফইলিং নাই এইটার। না 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 না, ওইভাবে দেখেন না। ধরেন ধরেন আমার 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 ক্যালকুলেশন ভুল হলো। ভুল হলে যে ও মনে করেন খুব ভালো ডিভিডেন্ড দিল, হ্যাভি ইপিএস টিপিএস দিল, দিয়ে ও দৌড় দিল। তাহলে দৌড় দিলে পরে কি হবে? দৌড় দিলে পরে ধরেন ও 500 টাকার দিকে যাত্রা শুরু করলো, যাক, তারপরেও আপনার কাছে 20,000 শেয়ার থাকবে। আর আপনি যদি এখন এই রেটে 5,000 শেয়ার সেল করে দেন, তাহলে আপনার কাছে টাকা থাকবে মোটামুটি 12 লাখ টাকা। ওই 12 লাখ টাকা তখন আপনি অন্য শেয়ার কিনে কিছুটা অ্যাভারেজ করতে পারলেন। আর এটাতে আপনি লাভে আছেন। এটা তো আমি দেখলাম যে আপনি 200 টাকা করে কেনা গড় পাত্রায়, 50 টাকা করে এখনো লাভে আছেন। তো যেহেতু 206 টাকা, 206 টাকা মনে হয়, 206 টাকা করে কেনা, তা আপনি যদি 5,000 শেয়ার বিক্রি করে দেন, 6,000 শেয়ার বিক্রি করে দেন, তাহলে প্রায় 2.5 লাখ টাকার মতো আপনার প্রফিট থাকছে। লসে তো নাই আপনি। তো আমার পরামর্শ হচ্ছে যে শেয়ারটাতে 6,000 শেয়ার বিক্রি করে দেন। গতদিনকে আমি আপনাকে পরামর্শ দিয়েছিলাম 65-70 হয় এরকম রেঞ্জে। গতকালকে অল্পর জন্য, হয় ভাই অল্পর জন্য পাইনি মানে বুঝলেন, কানের এখন গোড় দিয়ে সময়। কানের গোড় দিয়ে চলে গিয়েছে। আজকে মার্কেট বিকালের দিকে পজিটিভ থাকবে বলে ধারণা করি, বুঝছেন? আজকে মার্কেট নেগেটিভ যাবে না ইনশাআল্লাহ। খুব মার্কেট ট্রাই এই করছে। পজিটিভ কি ভাইয়া, এই পজিটিভ কি ঘুরে দাঁড়ানো পজিটিভ, না এটা এমনি পড়তে পড়তে আবার একটু যে সবুজ হয় ওইটা? মামুন ভাই, মার্কেট খারাপ হবে না, সোজা কথা শুনেন। মার্কেট খারাপ হবে না, তবে মার্কেটের পক্ষে এক টানে 5,300 পার করাও সহজ হবে না, বুঝতে পারছেন? তো মার্কেট মনে করেন 5,300 এরকম জায়গাতে গিয়ে আবার একটু পিছন দিকে ব্যাক করবে। ব্যাক করে হয়তো 2-3 বারের চেষ্টায় মার্কেট 5,203 পার করতে পারবে ইনশাআল্লাহ। তো এই জায়গাতে, বর্তমান জায়গাতে যে জায়গাতে আমরা আছি, চার্টের যে 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 10-15 বছরে যে ডেটা আমাদের কাছে আছে, সেই ডেটার বিশ্লেষণে আমরা বর্তমানে চার্টের যে জায়গাতে আছি, সেই জায়গাতে এসে প্যানিকড হব, ভয় পাবো, এরকম মানসিকতা থাকলে পারে এই দেশের মার্কেট কখনোই ভালো হবে না। মার্কেট, আমরা এখানে প্যানিকড হব কেন? সুন্দর একটা সাপোর্টে মার্কেট দাঁড়ায় আছে। এখন ভাইয়া এই যেমন শ্রীলঙ্কার ইকোনমি যেভাবে তাদের হইল, তার ইকোনমি কি আমাদের ইকোনমি আমি মনে করি তার চেয়ে ভালো, অথচ শ্রীলঙ্কার শেয়ার মার্কেট কত সুন্দর তাদের ফাংশন গেলে, আর আমাদের এখানে এটা আসলে এটা মানে অনেক রিজন অনেক আপনি কি বলবেন? অনেক স্টেক হোল্ডার আছে, বুঝছেন? স্টেক হোল্ডার অনেক আছে। প্রথমত এই রিজনগুলো অনেক। প্রথমত সরকার বা নিয়ন্ত্রক সংস্থা নতুন কোনো বিনিয়োগকারী আকর্ষণ করতে পারেনি মার্কেটে, বুঝতে পারছেন? আজ থেকে 10 বছর 15 বছর আগেও যেখানে ওই অল্প বয়সী তরুণরা আসতো মার্কেটে ব্যবসা করতে, সেই তরুণরা এখন যাচ্ছে হচ্ছে অনলাইনে জুয়ার সাইটগুলোতে। সেই তরুণদের একটা বড় অংশ যাচ্ছে ফরেক্স মার্কেটে। ফরেক্স মার্কেটে অল্প টাকা দিয়ে ভালো ব্যবসা করা যায় এবং খুব ঝুঁকিপূর্ণ। দেখা গেল যে বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে 20,000 30,000 টাকা নিয়ে এসে ফরেক্স মার্কেটে একটা অ্যাকাউন্ট খুললো, খুলে পার ডে 500 টাকা 400 টাকা আসছে। ওখানে যেহেতু ম্যাচুরিটির কোনো বিষয় নাই, কেনার সঙ্গে সঙ্গে সেল করা যায়, খুবই ঝুঁকিপূর্ণ। মানে ফরেক্স মার্কেটে ঝুঁকিটা তুলনার বাইরে, অনেকটা জুয়ার মতন ফরেক্স মার্কেট, কেমন? হয়তো যারা এই ফরেক্সের জন্যই হয়তো এই জন্যই হয়তো যারা ফরেক্সে ব্যবসা করেন তারা আমার সাথে দ্বিমত করবেন যে না, এটা জুয়া না। কিন্তু যেহেতু ওখানে 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 আমার একটা মজার ব্যাপার আছে। ওখানে লিভারেজ, আমাদের যেমন লোন, ওদের ওখানে লিভারেজ বলা হয়। তো ওরা ওখানে লিভারেজ দেয় উইদাউট এনি ইন্টারেস্ট। আপনি 1 লক্ষ টাকা দিয়ে 1 কোটি টাকা বা আরও বেশি লোন নিতে পারবেন, কিন্তু আপনাকে কোনো সুদ দিতে হবে না।
এটা ওখানে একটা মজার বিষয় আছে, কিন্তু আপনি 1 লক্ষ টাকা দিয়ে এটা একটা জামানত কিসে ভাইয়া? জি এটা তো কোনো জামানত জামানত দরকার নাই। ভাই, হ্যাঁ, জামানত লাগে না, কিন্তু এই ব্যবসাটা হচ্ছে খুবই ভয়ঙ্কর। এবং আমি মানুষকে এরকম ভাবে উদাহরণ দিই যে আমরা ওখানে গিয়ে নিজেদের মেজাজ ঠিক রাখতে পারি না। ওখানে দুই একবার লাভ করি, লাভ করার পরে অনেকগুলো টাকা ওখানে ঢোকাই, ঢোকানোর পরে আমরা ওইখানে ওই মানে একটা ক্ষুধার্ত মানুষকে যদি দেওয়া হয়, মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, এগুলো যদি দেওয়া হয়, আর যদি খুব ভালো মানে পোলাও বিরিয়ানি দেওয়া হয়, তাহলে সে কি করবে? সে 2 হাত দিয়ে খাওয়া শুরু করবে, গলা পর্যন্ত খাওয়ার উঠে গিয়েছে, এখন নিজেকে একটু ঝাঁকি দিয়ে আরও খাবে। খাওয়ার পরে বাসাতে গিয়ে করবে বমি, তাকে নিয়ে যেতে হবে হাসপাতালে, পরবর্তী 7 দিন সে কিছু খেতেই পারবে না। এই ফরেক্স মার্কেটে এত লোভ দেখায় যে লোভের বশবর্তী হয়ে তার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির বাইরে গিয়ে সে মানে কিনে, ওই পেয়ার কিনে, ওখানে আমরা ওখানে মুদ্রা বলি, মুদ্রা কিনে, কেনার পরে 2বার 1বার লাভ করে, 3বার এবার মনে করেন সব টাকা সহকারে ওয়াশ আউট হয়ে বাসাতে চলে আসে। আর ওয়াশ আউট হলে পারে যে সে পরবর্তী পর্যায়ে আর ব্যবসা করবে না এরকম মানসিকতা রাখে তা না, সে আবার যাবে টাকা নিয়ে। কেমন? তো এইটা হচ্ছে একটা, যেটা বলে না যে কেন আমাদের দেশের মার্কেট শ্রীলঙ্কা, ইন্ডিয়া বা পাকিস্তানের মতন হচ্ছে না, এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের ওই যে নিয়ন্ত্রক সংস্থা আছে, তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। সাধারণ মানুষকে আকৃষ্ট করার জন্য শেয়ার মার্কেটটাকে মানে তারা হাইলাইটেড করেনি, তারা বিজ্ঞাপন দেয়নি। এটা একটা বড় কারণ। নতুন নতুন বিনিয়োগকারী আসছে না, বরং যারা আছে পুরাতন বিনিয়োগকারী, তারা মার্কেট থেকে বের হয়ে যাচ্ছে। তো আমরা লিকুইডিটি সংকটের কথা বলি, লিকুইডিটি সংকটের এইটা একটা কারণ যে আপনার নতুন বিনিয়োগকারী আসছে না, পুরাতন বিনিয়োগকারীরাই আসছে। পাশাপাশি আমরা যারা আছি পুরাতন বিনিয়োগকারী, তাদেরও মন মানসিকতা এখনও ম্যাচিউর হয়নি। তাদেরও আমার মনে হয় আরও বেশি হওয়া উচিত, ম্যাচিউর হওয়া উচিত। যে মানুষ সোজা কথা যে একটা একটা গ্রোয়িং মার্কেটে যে ম্যাচুরিটি পার্টিসিপেন্ট দরকার, আমরা তো একটা স্টেক হোল্ডার, সেটা আমাদের মধ্যে নাই। সব কিছু মিলাই এই মার্কেটটা গ্রো করতে পারছে না। নতুন নতুন বিনিয়োগকারী দরকার। অথচ নতুন নতুন বিনিয়োগকারী কিন্তু আছে। এমটিএফ এর মতন একটা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে 3,000 কোটি টাকা নিয়ে চলে যেতে পারে জাস্ট ধোকার মাধ্যমে। প্রতিটা ঘরে ঘরে আপনি যান, আমি 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 জানি প্রতিটা ঘরে ঘরে যেহেতু জীবনযাত্রার মান খুব বেড়ে গিয়েছে, অনেক বেশি পয়সা খরচ করতে হয় আগের তুলনায়। প্রতিটা ঘরে ঘরে ওই বাড়ির গৃহিণীরা কিছু একটা আর্ন করার চেষ্টা করছে অনলাইন থেকে, এবং এরা গিয়ে জুয়াতে যুক্ত হয়, এরা গিয়ে এমটিএফ এতে যুক্ত হয়, এরা গিয়ে ফরেক্স মার্কেটে যুক্ত হচ্ছে, কিন্তু এরা শেয়ার মার্কেটে আসছে না। এটা একটা মানে মার্কেটটা ভালো না হওয়ার পিছনে একটা কারণ বলে আমি মনে করি। জোরে কথা আসলে বলেন, এটা জোরে কথা বলেন, আমি শুনতে পাচ্ছি না আপনার জি কথা। জি বলতেছে যদি এরকম ভালো কোনো পদক্ষেপ নিত, তাহলে এই সব যে ইয়াং জেনারেশন যারা আপনি যেটা বললেন যে গৃহিণী পর্যন্ত তারা আর্ন করতে চায়, তাহলে তারা যদি শেয়ার বাজারে ওই আগে আমরা দেখলাম আপনার এই ৮ সাল থেকে, তো আমি শেয়ার বাজারে ৭ সাল থেকে বোধহয় সম্ভবত। জি, তারপরে হ্যাঁ, মানুষ কি বলবো যে আহ, জেলা উপজেলা পর্যন্ত এটার মানে বাজারের যে গরম ভাব জি, সেটা দেখা যাইতো। এখন সরকার যদি ওই যে যারা আসলে শেয়ার বাজারটাই কিন্তু ওই যে যারা বড় বড় যারা জুয়ারু, এদেরকে আটকাইয়া শেয়ার বাজার মনে হয় না শেয়ার বাজারে ব্যবসা করা যায়, এদেরকে আটকানো বিভিন্ন ভাবে এদেরকে এই, মানে করা, তাদেরকে একেবারে আটকায় রাখা, এটাও যেরকম ক্ষতিকর, আবার তাদের এমন ভাবে ছাড়িয়ে দিবে যেন শেয়ার বাজার থেকে টাকা বের করে চলে যেতে পারে, এটাও ক্ষতিকর। এখন এর মাঝখানে সরকার যদি কোনো ভালো একটা সিদ্ধান্ত নিতে পারতো। না, আমরা এই যে পুরানো ভাইয়া কি বলবো, এই 2007 থেকে দেখেন এখানে আজকে আমি এই যে কালকে আপনি দেখাইলাম যে আমার এই শেয়ার বাজার থেকে আমার কোনো আজকে কত বছর যাবত আমার কোনো না ইনকাম নেই। শুধু অথচ আপনার আমি না, কত লক্ষ টাকা, শুধু আপনার না আমি, কত লক্ষ টাকা। জি, শুধু আপনার না, আমি এরকম ফরেন যারা থাকেন তাদের অনেকের পোর্টফোলিও দেখি, কারোর পোর্টফোলিওতেই আমি লাভ দেখি না। তার প্রধান কারণ ভাই আপনাদেরও একটা দোষ দিই,
আপনারা কিন্তু ভালো শেয়ারই কিনেন, কেনার পরে লাভও হয় আপনাদের, কিন্তু আপনারা প্রফিট লক করতে চান না। আপনারা মনে করেন যে শেয়ারের দাম আরও বাড়ুক আরও বাড়ুক, ঠিক আছে, আমার তো টাকার দরকার নাই, আমার তো একটা হ্যান্ডসাম ইনকাম হচ্ছে, সুতরাং আমার যে শেয়ারটাতে আমি 40 লক্ষ টাকা লাভ করছি সেই লাভটা আরও বাড়ুক। আপনারা তখন ওই খান ব্রাদার্সের মতন শেয়ারগুলোর উদাহরণ টানেন, ফরচুনের শেয়ারগুলোর মতো উদাহরণ টানেন যে শেয়ারটা 10 টাকা থেকে 150 টাকা হয়েছে, তারপরে বিএসসির মতন শেয়ারগুলোর উদাহরণ টানেন। তো সব শেয়ার তো আর ফরচুন, বিএসসি, খান ব্রাদার্স এরকম হয় না। তো আমরা প্রফিট লক করতে চাই না, এটাও একটা বড় কারণ আমাদের এই মার্কেটে ব্যবসা না হওয়ার, হ্যাঁ, আপনাদের না এটা হওয়ার। সত্যি বলছেন ভাই। হ্যাঁ, এটা একটা একটা আমার জন্য কারণে এখন কারণে এটাই হয়েছে। আশা করি মার্কেট ভালো হবে কোনো এক সময়, সরকার হয়তো পদক্ষেপ নেবে, রেগুলেটরি বোর্ড হয়তো উদ্যোগ নেবে। সাধারণ আমরা দেশের বাইরে যাই রোড শো করতে, দেখেন দুঃখের বিষয় কি, আমরা দেশের বাইরে যাই রোড শো করতে, অথচ আমরা দেশের মানুষগুলোকে, ওই যে একটা ফ্যাশন ধরছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা দেশের মানুষগুলোকে নিয়ে আসতে পারি না। যে যারা তোমরা আসো, যারা ছাত্র আসো, ঠিক আছে, 50,000 টাকা নিয়ে আসো, এরকম 50,000 টাকা করে নিয়ে যদি 1 লাখ লোক আগায় আসে মার্কেটে, বা 3 লাখ লোক আগায় আসে মার্কেটে, তাহলে মার্কেটে একটা বিশাল বড় একটা লিকুইডিটি চলে আসলো না? তো আমরা এগুলোকে আকৃষ্ট না করে আমরা দেশের বাইরে যাই রোড শো করতে, যে আমরা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে আসেন, কিন্তু দেশের বাইরে থেকে যারা বিনিয়োগ করতে আসবে তাদেরকেও আমরা সুবিধা দিই না। কেমন? সবকিছু মিলায় আমাদের দেশের মার্কেটটা গ্রো করতে পারছে না। আমাদের নিজেদের দোষ আছে, রেগুলেটরি বোর্ডের দোষ আছে। এ হচ্ছে অবস্থা। আচ্ছা ভাইয়া, আমি তো এখান থেকে এই যে ফরেন ইনভেস্টর হিসেবে আমি কি আমি যে দেশে এখান থেকে তো আমি টাকা পাঠাই, ওইটা দিয়ে আমার দেশে আমার নরমাল অ্যাকাউন্টে এই টাকাটা জমা হয়। আর হুম। আমি যদি এই যে এনআরবি যে অ্যাকাউন্ট সেটা যদি আমি ব্যবহার করি, করে না কেন? যে ওটাতে যে কিছু আমি সুবিধা তো পাবেন তো। ওটাতে সুবিধা পাওয়া যাবে। এনআরবি অ্যাকাউন্ট ইউজ করেন। আপনারা ট্যাক্স রিবেট পাবেন, তারপরে আপনাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া দিবে। আপনি, আমি ঠিক জানি না এনআরবি অ্যাকাউন্টে কি সুযোগ সুবিধা পাওয়া যায়, তবে এনআরবি অ্যাকাউন্টে ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়। আপনি একটু খোঁজখবর নেন এবং এরকম একটা অ্যাকাউন্ট করতে পারেন কিনা দেখেন। তাহলে আমি তো ওই যে ইনশাল্লাহ 18 তারিখে আমি দেশে যাব, আগামী জি, মাসের 18 ইনশাআল্লাহ, তারিখে। ইনশাআল্লাহ। তাহলে আমি আমি তখন তাহলে একটা এনআরবি অ্যাকাউন্ট খুলে আসবো, তাহলে সেটা ভালো হইবে। একটা এনআরবি অ্যাকাউন্ট অবশ্যই খুলবেন। আপনার ওখানে কি কি কাগজপত্র লাগে আগে থেকে জেনে যাবেন, যে কি কি কাগজপত্র লাগে, সেই কাগজপত্রগুলো নিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন। খুললে পরে আপনি বেশ বেনিফিট পাবেন। আমার ঠিক জানা নাই কি কি বেনিফিট পাওয়া যায়, তবে ডেফিনেটলি ভালো বেনিফিট পাওয়া যাওয়ার কথা। ওইটা কি আমার দেশে যে টাকা আছে, আমি হুম। ওই টাকার আর এনআরবি তে ঢুকানোর কোনো মনে হয় সুযোগ নাই নাকি? আমার ঠিক জানা নাই এই, ভাই, এটা আপনাকে ব্রোকারেজ হাউসে খোঁজ নিতে হবে যে উম, আহ, কোন ব্রোকারেজ হাউস আপনাকে কি ধরনের, হয়তো আলাদা আলাদা ব্রোকারেজ হাউস আপনাকে আলাদা আলাদা ফ্যাসিলিটিস দেওয়ার চেষ্টা করবে এনআরবি অ্যাকাউন্ট হিসাবে, অথবা সরকারের হয়তো কোনো নীতিমালা আছে, ঠিক আমার জানা নাই। আপনি নিশ্চয়ই ফোনে কথাবার্তা হয় না আপনার সাথে ব্রোকার হাউসের? বোরকা হাউসের হয়, ম্যানেজারকে আমি ফোন দিলে সে তার সাথে কথা বলা যায়। আচ্ছা, আপনি ম্যানেজারের সাথে ফোনে কথা বলবেন, ম্যানেজারকে জিজ্ঞাসা করবেন যে এনআরবি অ্যাকাউন্ট করতে চাইলে পারে। কারণ আপনার তো যারাই বিদেশে থাকে, বিশেষ করে যারা ইউরোপিয়ান কান্ট্রিতে থাকেন বা ওই কানাডা, আমেরিকা থাকেন, তারা প্রায় 3-4 কোটি টাকার নিচে বিনিয়োগ করেন না মার্কেটে। আমি দেখেছি 5-7 কোটি টাকার বিনিয়োগ আছে অনেকেরই, আরও বেশি বিনিয়োগ তাদের আছে। কিন্তু এক্ষেত্রে হুম। ডেফিনেটলি সুবিধা পাওয়া যাওয়ার কথা। আল্লাহ মালুম। নাভানা ফার্মা এই আজকে যে মার্কেটে এর ভিতরে নাভানা ফার্মা বাড়তেছে। নাভানা ফার্মা কি অবস্থা দেখি, নাভানা ফার্মার। নাভানা ফার্মা কই? আপনি কথা শুনে তো মনে হলো নাভানা ফার্মা আকাশ উঠে গিয়েছে, তেমন একটা বাড়েনি তো, দেখি তো। না না, ওইটা না, আমি এখানে সবুজ দেখতেছি, তো আবার এই এর ভিতরে সব লাল, এই একটা দেখতেছি সবুজ, এই জন্য ও, বলতেছি। না, না, নাভানা ফার্মা, নাভানা ফার্মা যে সামনের ঘোষণা, তো এই শেয়ারগুলো সব মনে করেন যেখানে নামছে, এর নিচে যদি আরো নামে তাহলে পরে তো অবস্থা খারাপ হয়েছে। শেয়ারটা থেকে আমি বের হয়ে গিয়েছিলাম, আল্লাহ বাঁচাইছে, 63-64 টাকা লেভেলে। আপনার সাথে আমিও বের হয়েছি, কিন্তু আমার মাত্র 10টা শেয়ারের স্যাম্পলে রেখে রেখে দিয়েছে যে এটা কি হয় দেখি। আচ্ছা, না ঠিক আছে। নাভানা ফার্মা মানে একটু দেখা, নাভানা ফার্মা এবং ইন্ডেক্স একই রকম, যে 200 দিনের গড় দামের নিচে নেমে গিয়েছে। তো আমরা 200 দিনের গড় দামের উপরে উঠার অপেক্ষায় থাকি। 52 টাকা 53 টাকা ক্রস করলে পরে তখন আমরা এটাতে এন্ট্রি দিব। আর এমনিতে শেয়ারটা খারাপ না, ভালোই, আমার কাছে খারাপ লাগেনি। ভলিউম একেবারেই লো,
বড় কোনো পার্টির এঙ্গেজমেন্ট নাই এই জায়গাতে। আশা করি এই শেয়ারটা রিকভারি করার চেষ্টা আচ্ছা করছে এবং করবে। ভাইয়া, গতকালকে আমি আপনাকে এই প্রশ্নটা করছিলাম, এই যে সোনালী পেপার থেকে কি স্মার্ট মানি বের হয়েছে ভাইয়া, না ওইটা আছে স্মার্ট মানি? সোনালী পেপার, সোনালী পেপার থেকে স্মার্ট মানি, সোজা কথা ভাই, সোনালী পেপারের নেকলাইন ভেঙে গিয়েছে। সোনালী পেপার খুব দ্রুত আমার কাছে, মানে যদি ডিভিডেন্টের মৌসুম না হতো তাহলে আমি আপনাকে বলতাম যে সেল করে দেন রাইট নাও, কিন্তু এটা বলতে পারছি না ডিভিডেন্টের কারণে। আমার কাছে মনে হচ্ছে এই শেয়ারটা আপনি 195 টাকায় দেখতে পাবেন, এটা আমার কাছে মনে হচ্ছে। যদি ডিভিডেন্ট না থাকতো তাহলে আমি আপনাকে খুব শক্ত ভাষায় বলতাম, আমি এত নরম ভাষায় কথা বলি না সাধারণত, যে কী হবে বলা যাচ্ছে না, আমি আমার মতামত খুব স্ট্রংলি দিই। কিন্তু যেহেতু ডিভিডেন্ড, আমি স্ট্রংলি মতামত দেওয়া থেকে একটু বিরত আছি। কিন্তু লক্ষণগুলো সব খারাপ এই শেয়ারটার, কেমন? আর এই সপ্তাহটা দেখেন, আগামী সপ্তাহে একটা সিদ্ধান্ত নিয়েন। আমার আমার পরামর্শ হচ্ছে যে কিছু শেয়ার সেল করে দেওয়া উচিত এই জায়গাতে। আপনার কাছে 26,000 শেয়ার আছে, 5,000 শেয়ার, 6,000 শেয়ার সেল করে দেওয়া উচিত, এটা আমার পরামর্শ। আজকে দেখেন, মানে মোটামুটি 2টা পর্যন্ত দেখেন ও কি করে, কেমন? ইয়া আল্লাহ। আচ্ছা, আচ্ছা, মহোদয়, জি। আপনি এর মাঝে যে প্ল্যান নিছিলেন যে আপনি গ্রুপ ট্রেনিং করাইবেন এবং আহ, ট্রেনিং আমার ট্রেনিং এই- আমার এই থেকে, হ্যাঁ, আমার ট্রেনিং আর একটা শুরু হবে ইনশাল্লাহ আগামী মাসে, আল্লাহ যদি চায়, 10 তারিখের দিক থেকে। তো আমি এখনো ঘোষণা দেই নাই। না, আপনি যে বললেন যে গ্রুপ আপনি সব ক্লোজ করে দিয়েছেন, তাহলে ও না, ট্রেনিং ট্রেনিং যেগুলো চলছে সেগুলো তো শেষ হওয়ার পরে তো আমি আবার নতুন করে গ্রুপ ট্রেনিং করব। তো আপাতত আগামী মাসে এখন এখন একটা একটা ব্যাচ আপনার চলতেছে এই 15 জনের। এখন একটা রানিং ব্যাচ চলছে, ওইটা শেষ হলে পারে আমি আবার আগামী মাসের 15 তারিখের দিকে বা 10 তারিখের দিকে আমি আর একটা ব্যাচ শুরু করবো ইনশাআল্লাহ। আমার কাছে এখনো ঘোষণা আসেনি, দুই একজন আগ্রহ দেখাচ্ছেন। তো দেখা যাক আল্লাহ কি করে, আমি চাইলে তো হবে না, আল্লাহকেও চাইতে হবে। হ্যাঁ, এখন এই 15 জনের আপনার ব্যাচ চলতেছে একটা। একটা ব্যাচ রানিং আছে, জি, একটা ব্যাচ রানিং। আচ্ছা। আর আপনি এখন কি ভাইয়া ওই জব, আপনি জব করতেছেন? আমি আমি জব হ্যাঁ। করতাম এক সময়, এই মামুন ভাই, এই জবটা করতাম, একটা বড় প্রতিষ্ঠানে পোর্টফোলিও ম্যানেজার হিসেবে কাজ করতাম। তো 2021 সালে আমি চাকরিটা ছেড়ে দিই। আমি চাকরিটা ছেড়ে দেওয়ার ঠিক 4 দিন আগে আমাকে ডবল প্রমোশন দেওয়া হয়েছিল, স্যালারি বাড়ানো হয়েছিল প্রায় ডবলেরও বেশি। তো আমি চাকরিটা করি নাই, ওই যে ব্যাংক, ফিনান্স, ইন্স্যুরেন্স নিয়ে কাজ করতে হচ্ছিল, ওইটা আমার ভালো লাগছিল না, কেমন? এটা একটা খুব উল্লেখযোগ্য কারণ ছিল চাকরিটা ছেড়ে দেওয়ার, তবে এটাই একমাত্র কারণ ছিল না। তবে এটা একটা বড় ভূমিকা রাখছিল চাকরি ছেড়ে দেওয়ার ক্ষেত্রে। ওই চাকরি ছেড়ে দেওয়ার পরে এখন আমি ফুল টাইম ট্রেডার। ভাইজান, যদি এই তাকওয়ার আপনার এইটা কারণে চাকরি ছাড়ছেন, আপনাকে ওয়েলকাম, হালান সাহালান। দুনিয়াতে রিজিক যতটুকু আল্লাহ আপনি আমার তকদিরে রাখছে ততটুকুই হবে। অতটুকুই হবে, জি, ওইটাই আর কি, ওইটাই। যে কোরআনে আল্লাহ ঘোষণা করছেন ওইভাবে যে দুনিয়া চাইবেন, আল্লাহ তাকে দুনিয়া দিবেন, কিন্তু দুনিয়াতে থাকে যে টার্গেট রাখবে তার আখেরাত, আল্লাহ তাকে দুনিয়াও দিবেন, আখেরাতও দিবেন। জি, জি, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, ওমা আল্লাহ ভরসা। ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা ইউরিদ সাওয়াবাল আখিরা নুতিহি মিনহা। যে যার মাশাআল্লাহ, নেট রাখবেন আল্লাহ তার সাথে সেভাবে দুনিয়ার ফয়সালা করবে। মাশাআল্লাহ। এজন্য আমাদের আসলে এটাই করা উচিত। আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার এই যে চাকরি থেকে কি বেশি কষ্টে আছেন? মনে হয় না। হয়তো একটু হয়, হয়তো চাকরিতে হয়তো পয়সা আপনি বেশি না হয় একটু হইতো, কিন্তু আসলে যে মনের থেকে যে একটা তৃপ্তি এবং মুমিনের যে একটা মনের ভিতরে একটা যে তৃপ্তি